রাত 12টা, চারিদিকে অন্ধকার। রুদ্র নিজের রুমের ব্যালকনিতে বসে আছে। রাত পোহালেই তাকে চলে যেতে হবে এই দেশ ছেড়ে। রুদ্রের ভাবনার ব্যাঘাত ঘটে কিছু শব্দে। সে উকি দিয়ে নিজের রুম পর্যবেক্ষণ করল। কারো ছায়া দেখা যাচ্ছে। রুদ্রের ভুরু আপনা আপনি কুঁচকে গেল। কে ওখানে? অবয়বটি স্পষ্ট হতে লাগলো রুদ্রের সামনে। আচমকা কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে রুদ্র চমকে গেল। তুই? তটিনী মাথা নিচু করে রুদ্রের সামনে দাঁড়িয়ে আছে। রুদ্র অপলক তাকিয়ে তটিনীকে পর্যবেক্ষণ করে নিল কিছু সেকেন্ড। হাত টেনে নিজের ওপর বসালো। তটিনী মাথাটা আরো নিচু করে ফেলল। মাথাটার কত নিচে নামাবি? রুদ্রের কথা শুনে তটিনীর মাথা আর নিচু হয়ে গেল। রুদ্র হতভম্ব হয়ে তটিনীর মাথা ধরল। কি করছিস? মাথাটা কোথায় নিয়ে লাগাচ্ছিস? খেয়াল আসছে তোর? তটিনী এবার মাথা উপরে তুলল। রুদ্রের কথার মানে বুঝে প্রশ্ন করল, কোথায় লাগাচ্ছি? তটিনী বসে আছে রুদ্রের এক পায়ের বাহুতে, অর্থাৎ আরেক দিক খালি। মাথা বুক থেকে পেট, পিঠ থেকে কোমর থেকে কোলে, মানে প্যান্টের চেন বরাবর। তটিনী সেটা ভেবে থমকে গেল। রুদ্র নিজের ঠোঁট চেপে ধরে হাসি নিয়ন্ত্রণ করল। তটিনীর তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। যেতে নিলে রুদ্র হাত টেনে আবারও বসিয়ে দিল। কোথায় যাস? ঘরে। এখানেই বস। রুদ্র এবার তটিনীকে নিজের পুরো কোলেই বসালো। তটিনীর মনে নস্টালজিক সব চিন্তারা হানা দিতে লাগলো। বেচারি জীবনে প্রথমবার এমন কিছু ভেবে ঘাবড়ে গেল। রুদ্র সেটা খেয়াল করল। তটিনীর পরনে পাতলা টি শার্ট আর প্লাজো, গলায় ওড়না পেঁচানো। রুদ্র ওড়না খুলে ছুঁড়ে ফেলল বারান্দার এক পাশে। তটিনীর চোখ বড় বড় করে তাকালো। রুদ্রের চোখ মুখ কেমন অন্যরকম। তটিনী ভয় পেয়ে গেল। একটু গভীরভাবে ছুঁয়ে দেই প্লিজ। তটিনীর ঘাবড়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে রুদ্র নিজেকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করল, কিন্তু পোল্টি খেল তটিনী। সহসা রুদ্রের ওষ্ঠে ডুব দিল। রুদ্র নিয়ন্ত্রণ হারালো পুরোপুরি। এরকম উন্মাদ হতে রুদ্রকে কখনো দেখেনি তটিনী। নিম্নে নামালো রুদ্রের ওষ্ঠদয়। তটিনীর দেহের প্রতিটি ভাঁজে নিজের ওষ্ঠ ছুঁয়ে দিল। ক্রান্তি লগ্নে এসে তটিনীর 19 বছরও ও নিজের 24 বছরের ভার্জিনিটির রেকর্ড ভেঙে দিল সে। ক্লান্ত মুখের দিকে তাকিয়ে রুদ্র থমকে গেল। তটিনীর মাথা বালিশ থেকে নেমে গেছে। চুল এলোমেলো হয়ে নিজেকে ছাড়িয়ে পড়েছে চারিপাশে। রুদ্র দু হাতে যত্ন করে স্ত্রীর চুল ঠিক করে দিল। তটিনীর গালে শুকিয়ে যাওয়া অশ্রুর ছাপ। রুদ্র চুমুতে ভরিয়ে দিল মুখশ্রী। তটিনী আদর পেয়ে রুদ্রের বুকে মুখ লুকালো। শব্দ করে কাঁদতে লাগলো অনেকক্ষণ। রুদ্রের মনে অপরাধ বোধ জাগ্রত হলো। তটিনীকে বুকে জড়িয়ে নিয়ে উঠে বসল। টেবলেট সাইড থেকে বের করলো ঔষধের বক্স। রাত 2টোর দিকে রুদ্রকে ঔষধের খোঁজে বের হতে হলো। বেচারা জীবনে প্রথমবার ওষুধ কিনতে গিয়ে নাজেহাল হলো অনেক। লেগে গেল রুদ্রের মধ্যে পরিপূর্ণ স্বামীর ট্যাগ। তটিনীকে প্রয়োজনীয় সব ঔষধ খাইয়ে রুদ্র মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, কিন্তু তটিনী চোখ বড় বড় করে তাকিয়ে রইল। রুদ্রের ক্লান্তিতে চোখে ঘুম নেমেছে। বউ ঘুমাচ্ছে না দেখে সেও ঘুমাতে পারছে না। তটিনীর মায়া হলো। সে চোখ বন্ধ করে ঘুমাতে চেষ্টা করলো। সকাল 9টার দিকে ঘুম ভেঙেছে তটিনীর। নিজেকে নিজের বিছানায় পেয়ে থমকে রইল কিছুক্ষণের জন্য। তবে কি সব স্বপ্ন ছিল? ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখল সে। না, স্বপ্ন ছিল না, সব সত্যি। আচ্ছা, রুদ্র ভাই কি চলে গেছেন? সে তড়িঘড়ি করে ফ্রেশ নিল। নতুন একটি পোশাকে নিজেকে আবৃত করল। তাকেও এয়ারপোর্টে যেতে হবে। রেডি হয়ে তটিনী নিচে নামলো। রুদ্র তখন সোফায় বসে ফোন গুতাচ্ছে। রুদ্রের পরনে সাদা শার্ট ইন করা, রেডি হয়ে বসে আছে। তাহলে তটিনী খাবার টেবিলে গিয়ে বসলো। ঈশানী এক ফাঁকে কানের দুল লাগাতে লাগাতে বলে গেলেন, টেবিলে খাবার রেখে ঢাকা আছে, খেয়ে নে। তটিনী খেয়ে নিল। তারপরে সবাই ধীরে ধীরে বের হলো বাড়ি থেকে। গাড়িতে আগে থেকে রুদ্রের সব ব্যাগপত্র রাখা। তটিনীকে আজ যে সবাই রুদ্রের পাশে বসতে দিল। আর এক পাশে বসেছেন রোবা নাহার। সবার অগোচরে রুদ্র তটিনীর হাতে হাত রেখেছে সন্তর্পণে।
এয়ারপোর্টে গাড়ি থামতে তটিনীর হৃৎপিণ্ড থমকে গেল যেন। রুদ্রসহ সবাই নেমে দাঁড়ালো এক এক করে। বিদায় বেলা চলে এলো। রোবা নাহার ছেলেকে জড়িয়ে ধরলেন শক্ত করে। এক এক করে সবাই জড়িয়ে ধরল। বাকি রইল তটিনী। সবার সামনে রুদ্রকে জড়িয়ে ধরতে লজ্জা করছে তার। রুদ্র অপেক্ষা করে আছে তটিনীর জন্য। রোবা নাহার ধাক্কা দিলেন। জামা। তটিনীর পা চলতে চাইল না। ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল সে। আছড়ে পড়ল রুদ্রের বুকে। রুদ্র শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল। সবার আড়ালে ঠোঁট ভুলিয়ে নিল কপালে। রুদ্র যখন ব্যাগ হাতে নিয়ে গেট ক্রস করবে, তটিনী তখন পেছন থেকে জড়িয়ে ধরল। রুদ্রের পা থমকে গেল। গাল বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রুকণা। সামনে ফিরে তটিনীকে এক হাত দিয়ে নিজের সাথে জড়ালো ফের। রোবা নাহার তটিনীকে ছাড়িয়ে নিলেন। ছেলের চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, ফিরে এসো, আমার মেয়েটা কিন্তু তোমার অপেক্ষায় থাকবে রুদু। তোমার মাও তোমার অপেক্ষায় থাকবে বাবা। সবার পিছনে দাঁড়িয়ে তাহাসিন ইরফান চোখে হাত বোলাচ্ছেন। রাজ কেঁদে কেঁদে বলল, আমি তোমাকে মিস করব ভাইয়া। তুরফান ঈশানীকে জড়িয়ে কাঁদছে। রুদ্র সবার দিকে তাকিয়ে ফের পা চালালো। পেছন ফিরে দেখল না আর। একের পর এক গেট ক্রস করে সদৃশ্য হয়ে গেল। গাড়ি ছুটছে বাড়ির দিকে। তটিনীর ফোনে টুং করে শব্দ হলো। বড় বার্তা এসেছে রুদ্রের নাম্বার থেকে। সর্বনাশিনী, তুমি একটু একটু করে আমার সর্বনাশ করেছ। তোমার প্রেমে দিওয়ানা বানিয়ে ছেড়েছ। আমি আজ তোমার জন্য খেতে পারি না, ঘুমাতে পারি না। গতকাল কি করলে, এবার আমি সুদূর দেশ থেকে কিভাবে তোমায় কাছে টেনে নেব। তোমার গায়ের গন্ধ এখনো আমার শরীরে রয়ে গেছে। আমার গা থেকে তুমি তুমি গন্ধ বের হচ্ছে ঐশী। আমি এই গন্ধ নিয়ে 2 বছর অপেক্ষা করব। আবারও তোমার গন্ধ নিজের শরীরে মাখতে ফিরে আসব তোমার আমার প্রণয়ের শহরে, তোমার আমার প্রণয় লিঙ্গনের বিছানাতে। ততদিন তুমি অপেক্ষা করো কেমন। সর্বদা রুদ্রের সর্বনাশিনী হয়ে থেকে যেও। আমি আবার আসব। সেদিন আকাশে পঞ্চমীর চাঁদ ডুবে যাবে। তুমি নিজেকে আকাশের মতো সাজিয়ে আমার জন্য অপেক্ষা করবে। অন্ধকারে আমি তোমার গন্ধ তোমাকে চিনে নেব। আমাদের নিজস্ব কুঁড়ে ঘরের বাম দিকের কাভার্ডে তোমার পছন্দের লেখকের বইগুলো রয়েছে। ওগুলো যখন ছুঁয়ে দেখবে, তখন ভাববে আমাকে ছুঁয়ে দিচ্ছ। আমাদের বিছানায় শুয়ে আমি যেদিকে শুই, ওই দিকে হাত ভুলিয়ে দিও আলগোছে। আমি ঠিক তোমার কল্পনা হয়ে তোমাকে জড়িয়ে নেব বুকে। উষ্ণ আদরে তোমাকে ঘুম পাড়িয়ে দেব সব সময়ের মতো। তোমার বক্ষের ভাঁজে মুখ লুকাতে আমি আবারও আসব ফিরে। সর্বনাশিনী অপেক্ষা করো ততদিন যতদিন না আমি ফিরে আসছি। মনে রেখো, আমি ফিরব একদিন। রুদ্র। দীর্ঘ বার্তা পড়ে তটিনী চোখ মুছল। রিপ্লাই দিতে টাইপ করল, আপনি সর্বনাশিনীর সর্বনাশ করে গেলেন রুদ্র। আপনি গন্ধটা আমি এখনো পাচ্ছি। বিদেশ বিভুঁইয়ে ভালো থাকবেন। সাদা চামড়া রমণীদের ভিড়ে আমাকে ভুলে যাবেন না যেন। আমি দীর্ঘ অপেক্ষায় থাকব আপনার। সর্বনাশিনী সর্বনাশ করতে আপনার আগমন হোক পরিপূর্ণভাবে। আপনাকে আমি পছন্দ করি না, কিন্তু ভালোবাসি অনেক, বুঝেছেন। সময় গড়িয়ে গেল নিজের মতো। তটিনী, রূপান্তর ও মজনু এইচএসসি পাশ করে আলাদা হয়ে গেল। তারপর এলো অ্যাডমিশন। মজনু সিলেট ওসমানী মেডিকেল কলেজে চান্স পেয়ে গেল। রূপান্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেল। তটিনী পাবলিকে চান্স পেল না, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনায়াসে চান্স হলো তার। কিন্তু তা নিয়ে তার কোনো দুঃখ নেই, দুঃখ নেই তার পরিবারেরও। রুদ্র বিদেশে যাওয়ার 1 বছর পেরিয়ে গেছে। ঈদ ঘুরে ঈদ এসেছে বাংলাদেশে। এইবার ছুটিতে তটিনী ও রূপান্তর মজনুর গ্রামের বাড়ি সিলেটে ঘুরতে যাবে বলে ঠিক করেছে। তাদের সব ব্যবস্থা করা শেষ, এবার রওনা হওয়ার পালা। সিলেটের একটি ছোট্ট গ্রামে মজিদ চৌধুরীর বাড়ি। তার 2 ছেলে মিনহাস ও মিলাদ। মজনুর ভালো নাম মিনহাস চৌধুরী। তারা ইতিমধ্যে খবর পেয়েছে গ্রামে পৌঁছে কাউকে যদি চৌধুরী বাড়ির সম্পর্কে জিজ্ঞেস করা হয় তো যে কেউ বলে দিতে পারবে। অর্থাৎ গ্রামে অনেক নাম ডাক চৌধুরী বংশের। মজনু বাবার টাকায় চলাফেরা করতে চায়নি।
নিজের যোগ্যতায় চলতে পছন্দ করে বলে কখনো কাউকে নিজের বাবার বাড়ি, গাড়ি, ধন সম্পদের কথা বলেনি। সে যে চৌধুরী বংশের ছেলে সেটাও না, সবসময় সাধারণভাবে চলাফেরা করেছে, কারো দেখে বোঝার উপায় নেই যে সে চৌধুরী বংশের বড় ছেলে। তটিনী ও রূপান্তর বাসে চড়ে বসেছে। বাড়ি থেকে তাদের ছাড়তে রাজি হয়নি প্রথম, কিন্তু তারা অনেক চেষ্টার পর রাজি করাতে পেরেছে। রোবা, নাহার ও ঈশানীকে রাজি করাতে কম বেগ পেতে হয়নি তটিনীকে। সবচেয়ে কষ্ট হয়েছে রুদ্রের দিক সামলাতে। বেচারা টেনশনে বারবার তটিনীর ফোনে মেসেজ দিয়ে যাচ্ছে। এই প্রথম তটিনী অভিভাবক ছাড়া কোথাও ঘুরতে যাচ্ছে, সেজন্য রুদ্রের প্রেশার হাই। তটিনীর ফোনে রুদ্রের ফোন এলো। ইয়ারফোন কানে গুঁজে সে রিসিভ করলো। রুদ্র গম্ভীর স্বরে বলল, ঠিকঠাকভাবে বসেছ? কোনো অসুবিধা হয়নি তো? তটিনী দীর্ঘশ্বাস ছাড়ল। হ্যাঁ বাবা, বসেছি, বাস ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। তোমাদের কত করে বললাম বাড়ির গাড়ি নিয়ে যাও? আর বাস ছাড়া জার্নিতে মজা আছে নাকি? আপনি রাখুন তো, এত চিন্তা করে কি হবে? কেউ তো তুলে নিয়ে যাবে না। সারা জীবন তো আর আপনাদের ওপর ডিপেন্ড করে চলবো না, প্রয়োজনে একাও চলতে হবে। রুদ্রের কণ্ঠে হতাশা। আমি চিন্তা করা বাদ দিলে থাকতে পারবেন তো, নাকি নতুন কেউ জুটিয়ে নিয়েছ? তটিনী রেগে গেল। বিদেশে যাওয়ার পর থেকে সবসময় এমন কথা বলেন আপনি, এসবের মানে কি? আমাকে এতই যখন সন্দেহ, তো বিয়ে করেছেন কেন? রুদ্র হাসল। সন্দেহ করলে কি যাওয়ার অনুমতি পেতে? আর বিয়ে তোমাকে করবো না তো কি তোমার বান্ধবীকে করব? রূপান্তর কান পেতে রেখেছিল, চোখ বড় বড় করে বলল, এসব কি জিজু? আপনি আমাকে নিয়ে বললেন? রুদ্র জিবা কাটল। আরে শালিকা, মজা করছিলাম। তটিনী ফোন কেটে দিল। রূপান্তর তটিনীকে শাসালো। বেচারা কত দূরে থাকে, তোর জন্য চিন্তা হবে স্বাভাবিক, তাই বলে এমন করে কথা শোনাবি? তটিনী ফুসফুস করে উঠল। সবসময় এক কথা ভালো লাগে, কোনো বাধা ছাড়া শোনা পেয়ে গেছিস, সেজন্য মর্ম বুঝছিস না। আমার মতো সংগ্রাম করে যদি পাইতি তো মর্ম বুঝতি। আমাকে দেখ, এখনো কিছু করতে পারিনি, নিজের পরিবারকেও জানাতে পারিনি। তটিনী মাথা চেপে ধরে বসে রইল। কিছু মুহূর্ত পর মোবাইল হাতে নিয়ে রুদ্রকে বার্তা পাঠালো। সুইজারল্যান্ডে তুষারপাত হচ্ছে। রুদ্র জানালা দিয়ে তুষারপাত দেখতে ব্যস্ত। তখনই তার ফোনে টুং করে শব্দ হলো। স্ক্রিনে তটিনীর নাম। লক খুলে মেসেজ অন করলো। আর ভালো লাগে না, এত দূরত্ব কেন? চলে আসুন না তাড়াতাড়ি, আপনাকে কাছে পেতে ইচ্ছে করছে, জড়িয়ে ধরে বসে থাকতে ইচ্ছে করছে। আপনাকে জড়িয়ে ধরতে না পারলে আমার মেজাজ ঠান্ডা হয় না, সেজন্য রেগে যায়। দয়া করে জলদি ফিরুন, এমন গরম মেজাজ ভালো লাগে না আর। রুদ্র পড়ে হাসলো। তটিনীকে ভিডিও কল করলো। তৎক্ষণাৎ সেটা রিসিভ হলো। তটিনী হাতের ফাঁক দিয়ে পিট পিট করে তাকাচ্ছে। রুদ্র ক্যামেরা ঘুরিয়ে জানালার দিকে দিল। স্ক্রিনে তটিনীর মুখে হাত। সে চোখ বড় বড় করে তুষারপাত দেখতে ব্যস্ত। বিস্ময় নিয়ে বলল, কত সুন্দর। সুন্দর জায়গা ছেড়ে কেই বা আসবে শুনে? আপনি গেছেন, ওখানে থাকুন, পারলে আমাকেও নিয়ে যান। রুদ্র ক্যামেরা নিজের দিকে ঘোরালো। আসবে? তটিনী মাথা নাড়ালো। পড়াশোনা? ওখানে কোথাও ভর্তি করে দিবেন? সত্যি আসবা? তটিনী এবার ফুসফুস করতে লাগলো। আসবো না তো কি, এমনি এমনি বলেছি। রুদ্র শব্দ করে হাসলো। নিয়ে আসবো শীঘ্রই, তাহলে মিস ইউ। তটিনী এবার কান্না পেল। আপনি এমন আবেগী কথা বললে আমার কান্না পায়, এসব বলবেন না। রুদ্র সব সময়ের মতো হাসলো। এত ভালোবাসো? তটিনী মুখ বাঁকালো। কোন দুঃখে আপনাকে ভালোবাসতে যাব? হু আর ইউ? রুদ্র আঙুল দেখিয়ে ইশারা করলো। আমি তোমার ওইখানে থাকি। তটিনী নিজের বক্ষের বাম পাশে হাত রাখল। ধুকপুক ধুকপুক করছে সেখানে। রুদ্র মুচকি হাসল। দেখলে তো, সিগন্যাল পেয়ে গেল। রূপান্তর উকি দিল স্ক্রিনে। বাসে এত কিসের প্রেম জিজু? বউহীন থাকতে পারছেন না? হায় রে! রুদ্র পুনরায় ক্যামেরা ঘোরালো। রূপান্তর তুষারপাত দেখে মুখে হাত দিল। ওয়াও, সো বিউটিফুল জিজু, এত সুন্দর। রুদ্র ঠোঁট চেপে বলল, এইরকম ওয়েদারে বউকে মিস করবো না তো তার কোনো মানে হয়? তটিনী জবাব দিল, আপনার পড়াশোনা নেই, যান পড়তে বসুন। রুদ্র শব্দ করে হাসল। একটা তুমির অভাবে পড়াশোনা হচ্ছে না। রূপান্তর বুকে হাত দিয়ে পড়ে যাওয়ার ভান করে করল। হাউ রোমান্টিক। পেছনে বসেছেন এক বৃদ্ধ।
তিনি চশমার ফাঁক দিয়ে তটিনীর দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আসছেন। রুদ্র সেটা দেখে ফোন কেটে দিল, বার্তা পাঠালো রাতে ফোন দিব। ঢাকা থেকে সিলেট যেতে 10 থেকে 11 ঘন্টা লাগে। এখন দুপুর, তটিনীরা মধ্যরাতে পৌঁছাবে সিলেটে। চিন্তার বিষয় সেটা রুদ্রের জন্য। রুদ্র কফির মগ হাতে নিয়ে জানালার পাশে দাঁড়ালো। পাশে তটিনী থাকলে মন্দ হতো না। কোনোভাবে যদি তটিনীকে এখানে নিয়ে আসা যেত তো মন্দ হতো না। রুদ্র পকেট থেকে মুঠোফোন বের করলো, ডায়াল করলো তার বাবার নাম্বারে। দীর্ঘক্ষণ আলাপ সেরে রুদ্রের মুখে হাসি ফুটল। পকেটে ফোন রেখে দিয়ে সে কফির মগ শক্ত করে ধরল, ঠোঁট চেপে বলল, তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে তটিনী। সেটার হয়তো খুব বেশি দেরি নেই, ভাবনাটা সত্যি হতে পারে, ভাবিনি কখনো। প্লিজ তাড়াতাড়ি এসে যান। এই ফ্ল্যাট, এই জানালা, এই তুষারপাত, এই দূরে দেখতে পাওয়া চেরি ব্লসম, আবার মতো একটা তুমির অভাবে ভুগছে। প্লিজ কাম ফাস্ট। রাতে মা বাবার সাথে কথা বলল রুদ্র। রোবানাহার রাজি হলেন। তটিনী যদি একবার কয়েকদিনের জন্য যায় তাতে তাদের আপত্তি নেই কোনো। ঈশানী বা তাহের কোনো দ্বিমত করলেন না, বরং তারা খুশি হলেন। নিজের মেয়ের বিষণ্ণ মুখ কোনো বাবা মাই সহ্য করতে পারেন না। এবার যদি মেয়েটা মন খুলে হাসে তো তারা বাধা দিবে কেন? তটিনীর পাসপোর্ট আগে থেকে তৈরি করা, ভিসা পেতে টাইম লাগবে হয়তো। তাহাসিন ইরফান নিজের পরিচিত লোকেদের বলে রেখেছেন যত তাড়াতাড়ি সম্ভব তটিনীর ভিসা রেডি হয়ে যাবে। রাত 12টার দিকে রুদ্র তটিনীর ফোনে বার্তা পাঠালো, সারপ্রাইজ আছে সর্বনাশিনী, বন্ধুর বাড়ি ঘুরে ফিরে এসো, দেরি করো না যেন। রাত 1টার পর সিলেটে এসে বাস থামলো। ঘুটঘুটে অন্ধকারে তটিনী ও রূপান্তরের গা ছমছম করতে লাগলো। রূপান্তর ঘাবড়ে দিয়ে তটিনীর হাত শক্ত করে ধরলো। দুজনের মনে স্বস্তি দিতে ভেসে এলো মজনুর গলার স্বর, তোরা এসে গেছিস? তটিনী ও রূপান্তর গলার স্বর অনুসরণ করে তাকালো। অন্ধকারে মুখাবয়ব তেমন স্পষ্ট না। মজনুর সাথে কেউ নিয়ে এসেছে। দুজন এগিয়ে এসে দাঁড়ালো আরও। মজনুর সাথে লোকটি তটিনী ও রূপান্তরের ব্যাগ দুটো নিজের হাতে নিয়ে নিল। মজনু দুজনের দিকে তাকালো। আসতে কোনো সমস্যা হয়নি তো? রূপান্তর ঢোক গিলল, তারপর বলল, সমস্যা হয়নি, তবে বাস থেকে নেমে গা কেমন ছমছম করছিল। ভাগ্যিস তুই এলি, না হলে তো হার্ট অ্যাটাক করে ফেলতাম। মজনু হাসল। বেশি কথা না বলে আয়, গাড়িতে উঠে বস। তটিনী ও রূপান্তর মজনুদের গাড়িতে চেপে বসলো। মজনু বসলো সাথে আসা ড্রাইভারের পাশে। গাড়ি চলা শুরু করলো গ্রামের উদ্দেশ্যে। ইতিমধ্যে রুদ্রের কল এসেছে 2বার। 3বারের সময় তটিনী রিসিভ করলো। কানে ধরতে রুদ্রের গলা ভেসে এলো, সব ঠিকঠাক? হ্যাঁ, আমরা এখন মজনুদের নিজস্ব গাড়িতে করে গ্রামের দিকে যাচ্ছি। রুদ্র স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক আছে, পৌঁছে একটা মেসেজ দিও, খেয়ে ঘুমাবে, দেন সকালে কথা হবে, রাখছি। মোবাইল ব্যাগে রেখে তটিনী গ্লাসের ফাঁক দিয়ে আশপাশ দেখতে লাগলো। গাড়ি গ্রামের ভিতরে প্রবেশ করলো। একটু পরই এসে থামলো বড় বড় অক্ষরে চৌধুরী বাড়ি লেখা গেটের সামনে। তটিনী ও রূপান্তর নেমে দাঁড়ালো। গেট খুলে দিল দারোয়ান। দুজন মজনুর পিছু পিছু ভিতরে প্রবেশ করলো। জমিদার বাড়ির মতো সব কারুকাজ। সদর দরজা অনেক বড়। সেখানে শাড়ি পরিহিতা এক মহিলার দুপাশে আরও 4 জন মেয়ে দাঁড়িয়ে আছে। তটিনীর ভাবনা অনুযায়ী সেগুলো কাজের লোক হবে। তটিনীরা সদর দরজার সামনে গিয়ে দাঁড়ালো। শাড়ি পরিহিতা রমণী দুজনকে জড়িয়ে ধরলেন, স্বাগত জানালেন চৌধুরী বাড়িতে। দুপাশের মেয়েগুলো হাত থেকে শরবত এগিয়ে দিলেন। ভারী মিষ্টি কণ্ঠে বললেন, প্রথমবার আমাদের বাড়িতে এসেছ, তোমাদের স্বাগতম এই গরিবের বাড়িতে মা, এসো ভেতরে এসো। তটিনী ও রূপান্তর এহেন সম্মান পেয়ে মুগ্ধ। মজনু পেছনে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে। রূপান্তর আর চোখে তাকাতেই ঠিকঠাক হয়ে দাঁড়িয়ে হাসলো। দুজন ভেতরে প্রবেশ করলো। তারপরই তটিনী ও রূপান্তরকে একটি রুম দেওয়া হলো থাকার জন্য। বাড়িটা সকালে তারা ঘুরে ফিরে দেখবে। 2 তলার দক্ষিণ দিকেই তাদের রুম। ফ্রেশ হয়ে দুজন খাবার টেবিলে গেল। সেখানে তেমন কেউ ছিলেন না। মজনুর মা দুঃখিত হয়ে বললেন, ক্ষমা করো মা, সবাই ঘুমিয়ে পড়েছে, সকালে তোমাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। মজনু বসেছে রূপান্তরের পাশে, প্লেটে খাবার দিয়ে ভরিয়ে দিয়ে বসেছে। খা খা, দেখ এটা আমাদের সিলেটের ঐতিহাসিক সাতকড়া, খেয়েছিস কখনো? সাতকড়াকে তটিনী প্রথম আলু ভেবেছিল, খেয়ে মন্দ লাগলো না তার।
রূপান্তর পেট ভরে তৃপ্তি করে খেলো। খেদে বলল, আপনার রান্নার হাতের জবাব নেই আন্টি। অনেক দিন পর ভিন্ন স্বাদের খাবার খেলাম তৃপ্তি করে। মজনুর মা হাসলেন, দুজনকে ঘুমিয়ে পড়তে বললেন। তটিনী ও রূপান্তর নিজেদের রুমের দিকে চলে গেল। মজনু চোরের মতো মুখ লুকাতে চেষ্টা করলো। মজনুর মা ছেলের কান টেনে ধরলেন। আমার বৌমাকে কবে ঘরে তুলছিস? মজনু মাথা চুলকালো। ছেলে বউয়ের দায়িত্ব নেওয়ার উপযুক্ত হোক, ঘরে এসে যাবে যথাসময়ে। ছেলের বউকে কেমন দেখলে? রূপান্তরের রূপ নামের মতোই, মাশাআল্লাহ, আমার পছন্দ হয়েছে। গুণগুলো না হয় এ বাড়িতে বউ হয়ে আসার পর দেখে নেব। মজনু হাসল। ঠিক আছে, দেখে নিও। ভোরের দিকে বৃষ্টি নামলো সিলেটে। ঝিরিঝিরি বর্ষণে ঠান্ডা ফিল হলো সবার। গরমের মধ্যে যেন সিলেটবাসীর জন্য আল্লাহর রহমত। তটিনী ও রূপান্তর বারান্দায় বৃষ্টিতে ভিজল অনেকক্ষণ। দুজনে একে অপরের বৃষ্টিতে ভেজার পিক তুলে নিল। সাথে তুলল একত্রে কিছু সেলফি। রূপান্তর বারান্দা দিয়ে বাগানের দিকে তাকালো। বারান্দা থেকে বাগানের গাছ ও সুইমিং পুলটা দেখা যাচ্ছে। তটিনী গুঁতো মেরে বলল, কি ভাই, আর কত অবাক হব, দেখ বাগানে কি সুন্দর সুইমিং পুল। গ্রামের হয়ে এত উন্নত রুচি ভাবা যায়? তটিনী ভালো করে দেখতে চেষ্টা করলো। চল বাগানে যাই। রূপান্তর সায় দিল। দুজন চুপি চুপি বাগানে চলে গেল। সুইমিং পুলে নেমে সাঁতার কাটল কিছুক্ষণ। গতকালের ড্রাইভার তখন দূর থেকে বললেন, হায় আল্লাহ, মাঝি এ কি করছেন? এবেলা তো বড় সাহেব পুকুরে ডুব দিতে হে। তটিনী মুখ তুলে তাকালো। কে বড় সাহেব? आगे मिनहास। बड़ साहब जी, आपनी इंडियन? नहीं जी, हम खाटी बांग्लादेशी है, लेकिन हम हिंदी में बात करेंगे पसंद करते हैं। रूपांतर कोमर हाथ रेखे बोलो, ओ अच्छा, कोथा থেকে শিখলেন? वो तो अम्मा जी हिंदी सीरियल देखती है, से समय हम थोड़ी थोड़ी देखती है, तो हमारी हिंदी थोड़ा थोड़ा आती है। रूपांतर तटिनी माथा घुरते लागलो। हिंदी भाषार मानिज्जत मेरे दिले भाई। তখনই আসতে দেখা গেল মিনহাসকে হাতে তাওয়াল নিয়ে বেচারা গোসল করতে এসেছে সুইমিং পুলের কাছে। তটিনী ও রূপান্তরকে ভেজা অবস্থায় দেখে চমকে গেল। তোরা এখানে কি করছিস? ড্রাইভার হিন্দিতে বললেন, देखिए ना जी, हम कभी से उन दोनों को आपकी पुकुर से आगमन का मैसेज भेजता है, लेकिन उन दोनों सुनता ही नहीं। রূপান্তর মিনমিন করে বলল, আমরা সুইমিং পুলে গোসল করতে এসেছি, যাই হোক চলে যাচ্ছি। রূপান্তর তটিনের হাত ধরে দৌড় দিল। মিনহাস এসে সুইমিং পুলে নামলো গোসল করতে। ড্রাইভারের নাম হাসিবুল। তিনি দাঁত বের করে হাসলেন। मैडम दोनों बहुत दुष्ट है जी, लेकिन दोनों के दिल खूबसूरत हैं। মিনহাস হাসলো। ম্যাডামরা তোমার হিন্দি শুনেই তো পালাবে চাচা। হাসি দিতে দিতে তটিনের অবস্থা খারাপ। রুদ্র ফোনের অপর পাশ থেকে শাসাচ্ছে। বলেছিলাম নিজের খেয়াল রাখতে। কে বলেছে সুইমিং পুলে গোসল করতে? বৃষ্টিতে ভেজার এত শখ? বান্দর কোথাকার। নিজের বাড়িতে অসুস্থ হলে মা বাবা ছিল, চিন্তা থাকতো না। এখানে অসুস্থ হলে কে দেখবে? তটিনী মিনমিন করে বলল, অসুস্থ হয়নি তো, শুধু হাসি দিচ্ছি। রুদ্র হতভম্ব। সেটাকে অসুস্থতা না? একদমই না, এটা একটু পর থেমে যাবে শরীর গরম করলেই। কিভাবে শরীর গরম করবে? এই যে কাঁথার তলে ঢুকে গেলাম, একটু পর গরম লাগবে। রুদ্র কিছু বলার ভাষা পেল না। তটিনী নাক টেনে বলল, গতকাল মেসেজে বললেন সারপ্রাইজ আছে, সেটা কি? তটিনী গম্ভীর স্বরে বলল, বলবো না। সারপ্রাইজ তো সারপ্রাইজে বাড়িতে ফিরেই জানতে পারবে। কিন্তু দোহাই লাগে ঠান্ডা লাগিও না, না হলে সব ক্যান্সেল হয়ে যাবে। তটিনী কথা দিল সে ঠান্ডা লাগাবে না। রুদ্র হেসে বলল, তোমার ঠান্ডা কপালে উষ্ণ চুমু, রেস্ট নাও। তটিনী ফোন রেখে দিল সর্দি মুছতে মুছতে। রূপান্তর চোখ বড় বড় করে তাকে বলল, আজ কেউ নেই বলে ফোনে উষ্ণ চুমু দিতে পারছি না। জীবনে কি করলাম? এত লস নিয়ে বাঁচা যাচ্ছে না রে তটিনী, আমাকে তুই মেরে ফেল। তটিনী দাঁত বের করে হাসল। বেঁচে আছিস কেন? বারান্দায় গিয়ে লাফ নিচে সোজা তোর জামের শখের সুইমিং পুলে। আদালতে প্রমাণ করতে হবে ফোনের ভিতর থেকে জামে উষ্ণ চুমু দেয়নি বলে। একমাত্র জামের শখের সুইমিং পুলে লাফ দিয়ে পড়ে মৃত্যুবরণ করলেন রোকেয়া বিনতে রূপান্তর নামক সুন্দরী যুবতী। তটিনী কটাক্ষে রূপান্তর আফসোস করল, আহ, জামাই না ছাই। জামের সুইমিং পুলে গোসল করার শখ হয়?
শুধু রুদ্র ভাইয়ের মতো মোবাইলে উষ্ণ চুমু দেওয়ার শখ হয় না। কপাল। তটিনী মুখ বাঁকালো। রুদ্র ভাইকে টানবি না, সে বাচ্চারা দূরে, তোর জামাই তো তোর কোলের কাছে বসেও কিছু করবে না, ভদ্র সভ্য কিনা। রূপান্তর আফসোস করে ভেসে গেল। এমন ভদ্র সভ্য জামাই দিয়ে কি করবো, যে বেটা বউকে একটা চুমু খেতে পারে না। রূপান্তরের আফসোস ভরা মুখশ্রী দেখে তটিনী মুখ চেপে হাসল। তখনই দ্রুত গতিতে এক রূপান্তরের গালে চুমু খেয়ে আবার ঝড়ের গতিতে চলে গেল। তটিনী চোখ বড় বড় করে তাকিয়ে দেখল শুধু। রূপান্তরের মাথায় হাত। এমন বড় আমি চাইনি গো, মিনহাজের বাচ্চা। সর্বনাশিনী, কেমন আছো? সুইজারল্যান্ডের পাকা রাস্তায় দাঁড়িয়ে তোমাকে মিস করি। আমার ফ্ল্যাটের জানালা দিয়ে দেখতে পাওয়া তুষারপাত মিস করে একজোড়া কপত কপতির। আমি তার মিসটাকে পরিপূর্ণ করতে তোমাকে এখানে নিয়ে আসবো ভেবেছি। তুমি আসবে তো ঐশী? জানালার পাশে দাঁড়িয়ে একসাথে তুষারপাত দেখব তো। রুদ্র। নাস্তার টেবিলে বসে রুদ্রের মেসেজটি পড়ল তটিনী। রিপ্লাই দিল, আপনার কাছে নিয়ে না গেলে দেখব কিভাবে নিয়ে যান না। রুদ্র রিপ্লাই দিল, ঘুরে ফিরে বাড়ি ফেরো, দেন দেখছি। তটিনী খুশি মনে নাস্তা সারল। নাস্তার টেবিলে রূপান্তর বারবার আর চোখে মিনহাজের দিকে তাকাচ্ছিল। মিনহাজ নির্লিপ্ত, যেন তার থেকে ভদ্র বাচ্চা এই চৌধুরী বাড়িতে আর কেউ হতেই পারে না। রূপান্তর খাওয়ার ফাঁকে চোখ মারল। মিনহাজের কাশি উঠে গেল। তটিনী সবকিছু দেখে নিজের ও রুদ্রের এক টেবিলে বসে খাওয়ার স্মৃতি মনে করল। কত শত এরকম খুনসুটি রয়েছে তাদের। সে খাওয়া থামিয়ে রুদ্রকে বার্তা পাঠালো, আমার খাওয়ার মুহূর্তে আপনি একটা নামক মানুষ নাই, সবসময়ের মতো আমার সামনাসামনি চেয়ারে বসে থাকবে, আর আমি দুষ্টুমিতে মেতে থাকবো সবসময়ের মতো। রুদ্র সিন করলো, তৎক্ষণাৎ রিপ্লাই দিল, তোমার আপনি নামক মানুষটা তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত মিস করে ঐশী। খেয়ে নাও প্লিজ। আগামী কয়েকদিন পর আমি তোমার সামনাসামনি চেয়ারে বসবো, প্রমিস। তটিনী দীর্ঘশ্বাস ছাড়ল। খেতে খেতে রূপান্তর ও মিনহাজের খুনসুটি দেখতে লাগলো। খাওয়ার টেবিলে এসে বসেছেন মিনহাজের বাবা। তটিনী ও রূপান্তরের সাথে পরিচিত হয়ে নিলেন। মিনহাজকে আদেশ দিলেন, খেয়ে দিয়ে মাদের গ্রাম ঘুরে দেখিও। মিনহাজ বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়েছে। তটিনীর সাথে ভাব হয়ে গেল মিনহাজের বাবার। সহজ যে সরল একজন মানুষ। তটিনী নানা রকম দুষ্টুমি করতে লাগলো তার সাথে। মিনহাজের বাবা মন খারাপ করে বললেন, এ বাড়িতে একটা তোমার মতো মেয়ের অনেক অভাব মা। আমার একটা মেয়ের অনেক শখ ছিল, কিন্তু আল্লাহ দিলেন না। 2 ছেলেকে বিয়ে করিয়ে 2টো মা নিয়ে আসবো, সেটাই আপাতত পরিকল্পনা। তটিনী পান বানিয়ে দিয়ে বলল, সেটা তো অবশ্যই করবেন, কিন্তু তার আগে আমি আছি। আমি ননদের ভূমিকা পালন করব। আমি আপনার প্রথম মেয়ে হব, বাকি 2 জন হবে আমার ভাবি, অর্থাৎ আপনার দ্বিতীয় ও তৃতীয় মেয়ে, ঠিক আছে? মিনহাজের বাবা হাসলেন, চোখের চশমা ঠিক করে বললেন, ঠিক আছে মা, তোমরা গ্রাম ঘুরতে বের হয়ে যাও, আমি ঘরে যাই, কেমন? তটিনী মাথা নাড়ালো। মিনহাজকে সাথে নিয়ে রূপান্তর সে গ্রাম ঘুরতে বের হলো। গ্রামের মেঠো পথ দিয়ে 3 জন হাঁটতে লাগলো। চারিদিকে সবুজে সবুজে ভরা। ধান ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় তটিনী মুখে হাত দিল। গ্রাম দেখার অনেক ইচ্ছে ছিল। আমার দাদুর বাড়ি ধারায় বাড়ি আছে, কিন্তু আমার দাদুর বাবার গ্রামে বাড়ি ছিল। সেখানে ছোটবেলায় গেলেও মনে নেই, মনে হচ্ছে আজ প্রথম গ্রাম দেখছি, এতদিন টিভিতে দেখে আসছি। মিনহাজ হাসলো, বলল, ধান খেতে নামবি? রূপান্তর নাকচ করলো, যদি যোগ থাকে। তটিন লাফ দিল, ওরে বাবা, পারবো না। মিনহাজ জোর করলো না। 2 জনকে নিয়ে আবার গ্রামের মেয়েটা পথ ধরে হাঁটতে লাগলো। গ্রামের মানুষেরা দল বেঁধে তাদের দেখছে যেন কোনো সেলিব্রিটি তারা। রূপান্তর কাঁধ নাচিয়ে ফিসফিস করে বলল, নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে ইয়ার। তটিনী চারিদিকে তাকালো, সবার চোখ বড় বড় করে তাকিয়ে তাদের দেখছে। কেউ ফিসফিস করছে। তটিনী এবার রূপান্তরের জিন্স ও ফুটো পড়েছে, গলায় স্কার্ফ জড়ানো, রূপান্তরের চুলে কালার করা, সেজন্য একটু বিদেশি বিদেশি লাগছে। তটিনীর চুল স্ট্রেট করা দেখেই বোঝা যাবে শহরের ভালো পরিবারের কারো মেয়ে। গ্রামের মানুষ শহরের কেউ দেখলে এভাবেই তাকায়, তারা মূলত সেটা উপভোগ করে। গ্রামে নতুন মানুষ আসলে তাদের দেখতে ভালো লাগে। দল বেঁধে গ্রামের নতুন অতিথি দেখাটাও এক প্রকার আনন্দের মধ্যে তাদের কাছে। কিন্তু কিছু কুৎসিত ছেলেমেয়ে রয়েছে যারা গ্রামে শহরের কোনো নতুন মানুষ এলে বাজে কমেন্টস করে, যেমন ফিসফিস করছে কিছু মেয়ে। তটিনী নিশ্চিত এরা তাদের ড্রেস আপ নিয়ে কিছু বলেছে, নাহলে রূপান্তরের চুল রং নিয়ে কিছু বলছে।
তটিনীর কানে এলো, চুলে কি তা গো লাগাইছিনি, দেখ দেখ। তটিনী রূপান্তরের দিকে তাকালো, বেচারি ভাগ্যে শোনেনি। দুদিনের জন্য বেড়াতে এসব শুনে মন খারাপ করার কোনো মানে হয় না, কিন্তু মিনহাজ শুনে ফেলেছে। সে উত্তর দিল, শহরের মানুষ তারা আমার আপনার থেকে উন্নত হবে স্বাভাবিক, সেটা কি স্বাভাবিকভাবে মেনে নিতে চেষ্টা করুন। তারা আমাদের গ্রামের অতিথি, সুতরাং এমন কিছু বলবেন না যাতে তাদের মন খারাপ হয়। তাছাড়া তারা আমার বন্ধু, আমি আমার বন্ধুদের অপমান মেনে নেব না নিশ্চয়ই। নেক্সট টাইম কারো এমন কথাবার্তা আসলে ভালো হবে না, বলে দিলাম। যে মেয়েটি বলেছে সে মাথা নিচু করে বলল, ভুল হয়ে গেছে ভাইয়া। মিনহাজদের গ্রামে দাপট অনেক, মিনহাজের বাবা এলাকার চেয়ারম্যান, সেটা সকালে জেনেছে তারা। গ্রামের মানুষ তাদের মান্য করে চলে। রূপান্তর কিছু বোঝেনি, সেটাতেই স্বস্তি পেল মিনহাজ। দুই বন্ধুকে নিয়ে আরও হাঁটতে লাগলো। একটি আম গাছের সামনে এসে দাঁড়িয়ে বলল, গাছে উঠে আম পেরেছিস কখনো? রূপান্তর হেই হেই করে উঠল, পারিনি, তবে এখন পারবো, আমি গাছে উঠতে চাই, প্লিজ প্লিজ প্লিজ। মিনহাজ হাসলো, গাছে উঠতে পারবি তুই? গাছ ভেঙে পড়ে যাবে না তো? রূপান্তর ফুসফুস করলো, তুই কি ইনডাইরেক্টলি আমাকে মোটা বলছিস? আমি তো ডাইরেক্টলি তোকে মোটা বলছি দোস্ত, প্লিজ গাছে উঠে বেচারা গাছকে মেরে দিস না। রূপান্তর রেগে তাকালো, আমি গাছে উঠবই। রূপান্তরের জুতা খুলে রাখলো, পা দুটো গাছে পেঁচে উপরে ওঠার চেষ্টা করলো। বেচারি ঠাস করে নিচে পড়লো। মিনহাজ ও তটিনী শব্দ করে হেসে ফেললো। রূপান্তর কাঁদো কাঁদো মুখ করে বলল, না হেসে আমাকে ওঠাও পাপির দল, আমার কোমর ভেঙে গেছে। মিনহাজ টেনে তুলে বলল, শহরের মেম সাহেব গাছে উঠতে পারবি না, আমি উঠছি, তোর আম কুড়াতে থাক। মিনহাজ গাছে উঠে আম ফেলতে লাগলো নিচে। রূপান্তর তটিনী আম কুড়াতে লাগলো। তটিনী মাঝে মধ্যে খুশিতে চিৎকার করছে, এত আনন্দ তার কখনো হয়নি। আম কুড়ানোর পর এলো আম ভাগাভাগি করা। তিনজন কাড়াকাড়ি শুরু করলো। তটিনী বেচারি সরে গেল, ঝগড়া লাগলো মিনহাজ ও রূপান্তরের মধ্যে। মিনহাজ হার মেনে সব দিয়ে দিল, বলল, বাসায় গিয়ে সবাইকে নিয়ে খাস, এভাবে রাক্ষসের মতো খাস না যেন, পেট ব্যথা করবে তোর। রূপান্তর একটা আমে দাঁত দিয়ে কামড় বসালো। তটিনী বমি করার অভিনয় করে বলল, সি, না ধুয়ে খেয়ে ফেলছিস, খবিস কোথাকার। রূপান্তর সুযোগ বুঝে বলল, তুই যে কলেজে থাকতে স্যান্ডারফ্রুট মাটি থেকে তুলে না ধুয়ে খেয়ে নিয়েছিলি, সেটা আমি কাউকে বলিনি। মিনহাজ শরীর কাঁপিয়ে হাসলো। তটিনী নাক ফুলে বলল, তুই যে আইসক্রিম ড্রেসের কাছে পড়ে যাওয়ার পর আবার তুলতে চেষ্টা করেছিলি, সেটাও আমি কাউকে বলিনি। মিনহাজ কটাক্ষ করে বলল, শেষ পর্যন্ত ড্রেসের পাশ থেকে আইসক্রিম তুলতে চেষ্টা করছিলি, সিরুপ। রূপান্তর অসহায় চোখে তাকালো। আমটা টুকরো হচ্ছে না কেন? দাঁত ব্যথা হয়ে গেল। মিনহাজ শার্টে আম মুছে দাঁত দিয়ে টুকরো করলো। রূপান্তর খুশি মনে আম খেতে ব্যস্ত। তটিনী আবারও বমি করার অভিনয় করতে লাগলো। রূপান্তর পেছনে লাথি দিয়ে বলল, অভিনয় কম কর, তুই যে পথের ধারে গুয়ে পা ফেলে দিয়ে জুতা পরিষ্কার করেছিলি, সেটাও কিন্তু আমি কাউকে বলিনি। ছেলে মাইক হাতে নিয়ে বলে দেবো এবার। মিনহাজের হাসতে হাসতে পেট ব্যথা করছে। তটিনী কাঁদো কাঁদো মুখে শুধু তাকিয়ে দেখলো নিজের অপমান।